বেপরোয়া নিত্যপণ্যের বাজার, কোনো কিছুতেই কমছে না দাম, ব্যবসায়ী সিন্ডিকেটের জিম্মি সরকার, বলছেন ভোক্তা। নতুন বাজেটে সংকোচ নীতি নয়, রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ, অহেতুক প্রকল্প না নেওয়া ও নির্ধারিত সময়ে কাজ শেষ করার পরামর্শ। এমপি আনারকে হত্যার পর লাশ গুমে জড়িত সিয়াম নেপালে আটক, তাকে দেশে ফেরাতে কূটনৈতিক যোগাযোগ শুরু। ফের বন্ধ হলো মালয়েশিয়ার শ্রম বাজার, এখনো আটকা ৩০,০০০-এর বেশি কর্মী, সুযোগ বুঝে বাড়তি বিমান ভাড়া আদায়। আমরা ৬ লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া যাওয়ার জন্য দিচ্ছি। আজকে সকাল ৮টায় আমাদের ফ্লাইট দেওয়ার কথা, তো সকালে ৮টায় আমাদের ফ্লাইট হয় নাই। ভাই ফ্লাইট কবে আমাদের? অমুক তারিখে হবে, ইনশাল্লাহ হবে। টিকিট দেন বা টিকিট কাটতেছি, আসবে আসবে এই করতে করতে ভাই আমাদের কাছে টাকা পয়সা হোটেলে থাকতে খাইতে ভাই সব শেষ ভাই। এবং অবৈধ দোকানে ঢাকা পড়েছে যাত্রাবাড়ি শেখ রাসেল পার্ক, ভেতরেও তোলা হচ্ছে দোকান, অনুমোদন ছাড়া রাইড বসিয়ে জমজমাট ব্যবসা। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি কানিজ লাবণী। দ্রব্যমূল্য বৃদ্ধিতে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। ভরা মৌসুমেও পেঁয়াজ ও আলুর বাজারে কেন ঊর্ধ্বগতি, তার হিসাব মেলাতে পারছেন না সাধারণ ক্রেতা। এক মাসের মাথায় দ্বিগুণ হয়েছে রসুন, এলাচ ও জিরার দাম আকাশ ছোঁয়া। মন্ত্রণালয়ের নানা তৎপরতার পরও কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না বাজার। অনেকটাই ব্যবসায়ী সিন্ডিকেটের কাছেই জিম্মি হয়ে পড়েছে সরকার। কষ্ট বাড়ছে মধ্যবিত্ত আর নিম্ন আয়ের মানুষের। মাজহারুল ইসলামের রিপোর্ট। সম্প্রতি সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ নিয়ে গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রচার করা হয়। এরপরই আলোচনায় সাবেক এআইজিপি। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে গেল সপ্তাহে বেনজির আহমেদের সব সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। আগামী ৬ জুন সাবেক আইজিপিকে ও ৯ জুন তার স্ত্রী ও সন্তানদের তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবার সৃষ্টি হয়েছে বেনজির আহমেদের অবস্থান নিয়ে ধোঁয়াশা। গেল কয়েকদিন ধরে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে দেখা যাচ্ছে না কোথাও। গুলশানের বাসায়ও নেই তারা, ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াত বন্ধ। এমনকি দুদকের তলবের নোটিশও তাদের হাতে পৌঁছে দিতে পারেননি অনুসন্ধান দল। এখন তারা কোথায় আছেন তা নিশ্চিত হতে পারছে না দুদক কিংবা আইনশৃঙ্খলা বাহিনী। ঘনিষ্ঠজনদের দাবি, চিকিৎসার কারণ দেখিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বিদেশে অবস্থান করছেন বেনজির আহমেদ। তবে দেশ ত্যাগের বিষয়ে সরকারি কোনো সূত্র নিশ্চিত করতে পারেনি। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকও জানিয়েছেন একই তথ্য। এই প্রসেসের মধ্যে থাকতে থাকতে উনি দেশের বাইরে চলে গেছেন, এটি কি সরকারের ব্যর্থতা হিসেবে পরিগণিত? আমি ঠিক জানি না, আই এম নট ক্লিয়ার, এমনকি এটা এখনো পরিষ্কার। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুর্নীতি দমন কমিশন দুদক। জমি, ফ্ল্যাট সহ বিভিন্ন খাতে বিপুল অঙ্কের বিনিয়োগের উৎস খুঁজতে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে শিগগিরই আদালতে আবেদন করা হবে বলে জানায় দুর্নীতি বিরোধী এ সংস্থা। অনুসন্ধানে জানা গেছে বেনজির আহমেদ চাকরিকালীন কক্সবাজার, গোপালগঞ্জ, মাদারীপুর, টুঙ্গিপাড়া, কোটলিপাড়া সহ দেশের বিভিন্ন স্থানে স্ত্রী সন্তানদের নামে ৬২১ বিঘা জমি কেনেন, যার দলিল মূল্য ও বাস্তব মূল্যের অনেক পার্থক্য পেয়েছে দুদক। এছাড়া তার অতালিকাভুক্ত ১৯ কোম্পানি, তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, মিউচুয়াল ফান্ড ও সঞ্চয়পত্রে বিপুল বিনিয়োগের সন্ধান পেয়েছে দুদক। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। দর্শক, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে নোয়াখালী থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী মাওলা সুজন। আমরা যুক্ত হচ্ছি সুজনের সাথে। সুজন, নোয়াখালীতে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, কি তথ্য রয়েছে জানাবেন। লাবণী, আপনি যেমনটি বলছিলেন নিত্যপণ্যের বাজার নিয়ে, তা আজকে আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর বাজারে, যেটি নোয়াখালী জেলা শহরের একমাত্র খুচরা বাজার হিসেবে পরিচিত। তা আজকে সকাল থেকে এই বাজার ঘুরে যে চিত্রটি দেখা গিয়েছে, যে প্রথমে আমি সবজি নিয়ে যদি বলতে চাই, আমি এখন দাঁড়িয়ে আছি সবজি বাজারে। তো প্রথমে যদি সবজি বাজারের কথা বলি, তাহলে সাধারণ কিছু ক্রেতা অভিযোগ করেছেন যে সবজির বাজার আসলে দিন দিন একটু ঊর্ধ্বগতির দিকে রয়েছে, দিন দিন দাম বাড়ছে। বাজারে প্রচুর সবজির সরবরাহ থাকলেও কিন্তু বিক্রেতারা বলছেন যে সরবরাহের কারণ না থাকার কারণ দেখে বিক্রেতারা বলছেন যে দিন দিন সবজির বাড়ার একটি কারণ। কিন্তু বাজার ঘুরে দেখা গেছে বাজার পর্যাপ্ত পরিমাণের সবজি রয়েছে। এছাড়া বিক্রেতারা আরো বলছেন যে কিছুদিন আগে ঝড় এবং জলোচ্ছ্বাস এবং বৃষ্টির কারণে যে খেতে কিছু সবজি নষ্ট হয়, সবজি দাম বৃদ্ধির অন্যতম আরেকটি কারণ বলছেন। একই দিকে যদি বিক্রেতারা আরেকটি কারণ দেখিয়েছেন, বাইরে থেকে
যেসব সবজি আসে বা অন্যান্য শহর থেকে জেলা শহর থেকে যেসব সবজি আসে, তো ওইসব সবজি সরবরাহ কমে যাও নোয়াখালীতে সবজির দাম বৃদ্ধির দিকে রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তো আমি যদি এখন একটু মাংসের বাজারের দিকে যাই তাহলে বলতে হচ্ছে যে গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে এবং খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। আর মুরগির বাজার দিয়ে গেলে বলতে হচ্ছে যে মুরগির যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা করে এক কেজি, একই সাথে লেয়ার এবং হাইব্রিড মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা করে কেজি দরে। আর যদি মাছের বাজারের দিকে যদি একটু তাকাই তাহলে মাছের বাজারটি অস্থিতিশীল রয়েছে নোয়াখালীতে, কেননা মাছ বিক্রেতারা কারণ হিসাবে বলছে যে বাজারে মাছের পর্যাপ্ত সরবরাহ নেই। যে অন্যান্য জেলা থেকে যেসব মাছ আসে তাও কম আসাতে মাছের দাম বৃদ্ধি পেয়েছে। একই সাথে মিঠা পানি এবং সামুদ্রিক পানির মাছ বাজারে সরবরাহ কম থাকায় তারা মাছের দাম বৃদ্ধির অন্যতম কারণ বলে জানিয়েছেন বিক্রেতারা। আর যদি মুদি পণ্যের দিকে তাকায় নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য রয়েছে সেসব পণ্য দিন দিন বাড়তির দিকে রয়েছে। সামনে কোরবানি ঈদ, কোরবানি ঈদকে সামনে রেখে বিশেষ করে পেঁয়াজ, রসুন, আদা সহ যে মশলা রয়েছে বাজারে সেসব মশলার দাম ঊর্ধ্বগতির দিকে রয়েছে। দিন দিন শুধু এর দাম বাড়ছে। কারণ হিসেবে বিক্রেতারা বলছেন যে তারা যেসব আড়ত থেকে বা যেসব থেকে আড়ত থেকে ক্রয় করে আনেন যে জিনিসপত্র সেখানে বাড়তি দাম রয়েছে, এর কারণে তাদেরকে বাড়তি দামে কিনতে হচ্ছে এবং এর সাথে সঙ্গতি রেখে খুচরা বাজারে বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে যারা খুচরা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে বাজারে যে অবস্থা চলছে দিন দিন, বিশেষ করে কোরবানি ঈদ সামনে রেখে দিন দিন যেভাবে বাড়তি রয়েছে পণ্যের দাম, তারা দিশাহারা হয়ে যাচ্ছেন। তারা অতি শীঘ্রই যে বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি। লাবণী, এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সুজন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, নোয়াখালী নিত্যপণ্যের বাজার পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুজন। এবার বাজেটের খবর। 6 জুন নতুন বাজেট পেশ করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। চলমান অর্থনৈতিক সংকটে আয় ব্যয়ের হিসাব মেলাতে সংকোচন নীতি নয়, রাজস্ব আদায় বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। অহেতুক প্রকল্প গ্রহণ না করে এবং সময়মতো কাজ শেষ করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন ইফতেখার রেজা। টানা চতুর্থবার সরকার গঠনের পর নতুন অর্থ বছরের জন্য আগামী 6 জুন জাতীয় সংসদে বাজেট পেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। বিভিন্ন মেগা প্রকল্প আর সে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি সহ নানা কারণে কিছুটা অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। এমন অস্বস্তির মধ্যেই আসছে বাজেট। বাজেটের যে কোনো ধরনের প্রকল্প সময়মতো বাস্তবায়ন জরুরি উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, আর্থিক সংকোচন নীতি নিলে প্রভাব পড়বে চাকরির বাজারে। সংকোচন নীতিতে গেলে তখন কিন্তু আপনাকে অনেক দিক দিয়ে আপনি ঝামেলা করবেন, এভাবে এমপ্লয়মেন্টের উপরে বিরাট প্রেশার দেবে। উন্নয়ন প্রকল্পগুলো সময় মতো বাস্তবায়নে জোর দিচ্ছেন তারা। এতে ঋণের বোঝা কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঘাটতি অর্থায়ন কোনো নেতিবাচক কোনো বিষয় না। প্রশ্ন হচ্ছে যে উদ্দেশ্যে এই বাড়তি ব্যয়গুলো করা, ঋণ নিয়ে করা এবং সেই ঋণের জন্য যে সুদ পরিশোধের যে চাপ, সেই প্রেক্ষাপট থেকে সবসময় মনে রাখা দরকার যে এই ধরনের ঋণগুলো যাতে উপযুক্ত প্রকল্পে ব্যবহৃত হয়, প্রকল্পগুলো যাতে নির্দিষ্ট সময়ে শেষ হয় এবং প্রকল্পের ব্যয় যাতে কোনোভাবে না বাড়ে, যাতে ঋণের যে দায় সেটা যাতে স্বাভাবিক যে দায় তার থেকে বেশি না হয়ে যায়। বাজেটের বাৎসরিক উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী যাতে সঠিক বাস্তবায়ন হয় তা সরকার দেখবে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী। এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে অবশ্যই আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সঠিক বাস্তবায়নের ক্ষেত্রে, সাশ্রয়ীভাবে বাস্তবায়নের ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এটা আমি আপনার সাথে একমত এবং সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। আসলে অনেক তো যথেষ্ট ট্রেনিংয়ের ব্যবস্থাও আছে এবং মনিটরিংয়ের ব্যবস্থা আছে। এগুলো তো অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্টের সাথেও যুক্ত আছে, তাই না? ধরেন এটা তো বিভিন্ন মন্ত্রণালয় এপি এর সাথেও যুক্ত আছে। ওনারা বাস্তবায়ন করতে না পারলে কিন্তু পরবর্তী বছরে তাদেরকে হয়তো বরাদ্দ কমিয়ে দেওয়া হয়। যারা বাস্তবায়ন করতে পারেন না তাদেরকে তো বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে। সরকারি রাজস্ব আদায় ডিজিটাল পদ্ধতিতে হলে কর জিডিপি বাড়বে বলেও মনে করেন অর্থ প্রতিমন্ত্রী। তারা বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে জড়িত। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। ভারতে এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর লাশ গুমে জড়িত সিয়ামকে আটক করেছে নেপালের পুলিশ। বৃহস্পতিবার দেশটির পুলিশ তাকে আটক করে বলে
কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। আটক সিয়ামের বাড়ি ভোলার বোরহানুদ্দিনে। তিনি ছিলেন শাহিনের সহকারী। সিয়ামকে দেশে ফিরিয়ে আনার জন্য এরই মধ্যে বাংলাদেশে দূতাবাসের পক্ষ থেকে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে এ ঘটনায় দেশে 3 জন, কলকাতায় 1 জন ও নেপালে 1 জন আটক হলো। আটক সিয়ামের বিষয়ে নেপালের সঙ্গে কলকাতা পুলিশও যোগাযোগ রাখছে। 13ই মে কলকাতায় এমপি আনারকে হত্যার পর লাশ গুম করার ক্ষেত্রে সিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর তিনি কলকাতা থেকে নেপাল চলে যান। এ হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান ওরফে শাহিনও 20 মে দিল্লি হয়ে কাঠমান্ডু যান। সেখান থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যায় শাহিন। এদিকে আনার হত্যা মামলায় গ্রেফতার 3 আসামিকে আরো 5 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক এ আদেশ দেন। আসামিরা হলেন চরমপন্থী নেতা শিমুল ভুইয়া, তানভীর ভুইয়া ও শিলাস্তি রহমান। এদিকে এখনো মেলেনি সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসের ফরেনসিক রিপোর্ট। আরো জানাচ্ছেন শিউলি রায়। গেল 22 মে সকালে সংসদ সদস্য আনোয়ার আজিম আনারের খুনের ব্যাপারে নিশ্চিত হয় পুলিশ। এর আগে চরমপন্থী নেতা শিমুল ভুইয়া, তানভীর ভুইয়া ও মডেল শিলাস্তি রহমানকে গ্রেফতার করে ডিবি। তাদের দেওয়া তথ্যে অভিযান চলে কলকাতার সঞ্জীবা গার্ডেনে। তবে মরদেহ মেলেনি। টুকরো টুকরো করে মরদেহ ফেলে দেওয়া হয় এমন ধারণা করে পাশের খালে অভিযান চালায় কলকাতা পুলিশ। অবশেষে বাড়ির সেপটিক ট্যাঙ্কে মিলে কিছু মাংসখণ্ড। এসব মাংসপিণ্ড এমপি আনারের কিনা তা জানতে ফরেনসিক ও ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়। তবে এখনো মিলেনি সেই প্রতিবেদন। এদিকে আনার হত্যার বিষয়ে তথ্য পেতে গ্রেফতার 3 আসামিকে আরও 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে 8 দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক তাদের আরও 5 দিনের রিমান্ড দেন। এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী শাহিন যুক্তরাষ্ট্রে ও আরেক আসামি সিয়াম নেপালে অবস্থান করছে। তাদের ফিরিয়ে আনতে কাজ করছে 2 দেশের পুলিশ। গেল 12ই মে চিকিৎসার জন্য কলকাতায় যান এমপি আনার। 14ই মে নিখোঁজ হন তিনি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। অবৈধ দোকানের ভিড়ে ঢাকা পড়ে গেছে যাত্রাবাড়ির শেখ রাসেল পার্ক। পার্কের মধ্যেই গড়ে উঠেছে দোকান। নোংরা আর অপরিচ্ছন্ন পার্কের ভেতরের অংশ। দেখভালের দায়িত্ব ইজারাদার কোম্পানির হলেও কোনো দায়িত্ব পালন না করে বরং কার্যাদেশ না থাকা সত্ত্বেও পার্কের মধ্যে বিভিন্ন রাইড বসিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সিটি কর্পোরেশনের অনুমতি না নিয়ে পার্কের বাইরে টানানো হয়েছে ক্যাফে ভাড়ার সাইনবোর্ডও। বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। ফুটপাত দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ দোকান। রাজধানী ঢাকার কেন্দ্রে এমন অনেক জায়গায় গড়ে উঠেছে এসব দোকান। তবে অবাক করার বিষয়, ফুটপাতের এই অবৈধ দোকানগুলো গড়ে উঠেছে যাত্রাবাড়ির শেখ রাসেল পার্ক ঘিরে। পার্কে ঢোকার প্রবেশপথগুলোর মুখ সংকুচিত হয়ে গেছে দোকানের কারণে। বাইরে থেকে বোঝার উপায় নেই ভিতরে রয়েছে পার্ক। শুধু পার্কের বাইরে নয়, দোকান বসেছে ভিতরেও। সেটা আমি জানা নাই। আমি আজকে আইছি, এই ঘন্টা আনি হয়েছে আমি আইছি। এর আগের কখনো আসেন নাই? আইছি আরো আইছি। আমি একবার সদুরা বাবা কেউ দেন প্রথম ধরে কাজ করে, আমি ওই কোনাত বসে করি, বেচা কিনে করি। পার্কের বসার জায়গা এত অপরিষ্কার যে দর্শনার্থীদের কাগজ বা কাঠের টুকরা বিছিয়ে বসতে হয়। আর পার্কে চলে অবলীলায় ধূমপান। খারাপই লাগতেছে, ময়লা মাখবে, এই জন্য বসে রয়েছি কাঠ দেখে। এটা আমরা অনেকবারই জিজ্ঞেস করছি, বলে যে আমরা লোক দিয়ে পয়সা করাবো, খালি বলে। টয়লেট ও ক্যাফে ইজারা নেয়া কোম্পানি দিল্লি দরবারের দায়িত্বে ছিল পার্ক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তবে দায়িত্ব পালন না করে পার্কে অবৈধভাবে বিভিন্ন রাইড বসিয়ে হাতে নিচ্ছে অর্থ। ইজারাদার কোম্পানি নিজে ক্যাফে না চালিয়ে ভাড়া দেওয়ার ব্যানারও টানিয়েছে পার্কের বাইরে, যা কার্যাদেশের নিয়ম বহির্ভূত বলেও স্বীকার করেন ইজারাদার। সাইনবোর্ডটা আমি লাগাইছি, যদি এটা কোনোভাবে যদি কম প্রাইজের মধ্যে কেউ যদি খাবারের ব্যবসা করতে চায় তাকে দিয়ে দিই।
দক্ষিণ সিটির প্রধান নির্বাহী প্রকৌশলী আশ্বাস দেন, নিয়ম না মানায় ব্যবস্থা নেবেন ইজারাদারের বিরুদ্ধে। অর্থ পরিশোধ করতে হবে, তারপর এটা অনুমোদন নিতে হবে, তারপরে একমাত্র তার সেখানে তার যে বাণিজ্যিক যে কার্যক্রমগুলো পরিচালনা করার কথা সেটি তখন তার সেই অধিকার তারা পাবে। তার আগে সে এটি করার কোনো সুযোগ নেই। সে যদি করে থাকে এটা অবৈধ করছে এবং সেই বিষয়ে আইনানুগভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। চলতি বছরে শেখ রাসেল পার্কের ইজারা এখনো দেওয়া হয়নি কোনো প্রতিষ্ঠানকে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রম বাজার বন্ধ হয়ে গেলেও টিকিট জটিলতায় বিপাকে পড়েছেন অনুমতিপ্রাপ্ত ৩০,০০০-এরও বেশি বাংলাদেশি। আজও তারা ভিড় করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দর এলাকায় আছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আদিত্য, আপনি তো বিমানবন্দরে রয়েছেন, কি পরিমাণ মালয়েশিয়াগামী কর্মী বিমানবন্দরে ভিড় করেছেন, তারা কি বলছেন, এ ব্যাপারে কি তথ্য রয়েছে সর্বশেষ জানাবেন। আজ মালয়েশিয়ায় যে যাত্রী যাওয়ার কথা ছিল সেই যাত্রী যাওয়ার আজ গতকালকে শেষ দিন ছিল। তবে এখন পর্যন্ত কিন্তু মালয়েশিয়া যে কর্মীগামী যাত্রীরা রয়েছেন তাদেরকে কিন্তু এখন পর্যন্ত এয়ারপোর্টে লক্ষ্য করা যায়নি। তারা গতকালকে কিন্তু শেষ পর্যন্ত মানে মালয়েশিয়ান সরকার কর্তৃক যে নিষেধাজ্ঞা সেটি গতকাল রাত পর্যন্ত ছিল। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আমাদের কাছে রয়েছে যে ৩১,৭০১ জন এখনো পর্যন্ত তারা তাদের যে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন রয়েছে সে স্বপ্নটা কিন্তু ভেঙে গিয়েছে, এমনটি গতকালকে আমাদেরকে বেশ কিছু মানুষজন জানিয়েছেন। তবে এখন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাওয়া তথ্য অনুযায়ী মাত্র ১৫০০ জন কর্মী মালয়েশিয়ায় যেতে পেরেছেন, কিন্তু অনুমোদন পাননি ৩১,৭০১ জন যাত্রী। তো আপনাকে আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই যে মালয়েশিয়ায় কিন্তু বাংলাদেশের যে মালয়েশিয়ান যে শ্রমবাজার বাংলাদেশের মানুষের কাছে কিন্তু অন্যতম জনপ্রিয় এই বাজার ছিল, এই শ্রম বাজার ছিল এই মালয়েশিয়াকে কেন্দ্র করে। তবে এখন পর্যন্ত কিন্তু কেন এই ধরনের জটিলতা কিন্তু এর পূর্বেও ছিল। এই মালয়েশিয়ায় যে যাত্রীদের বিভিন্ন মালয়েশিয়া যারা যাচ্ছেন কর্মসংস্থানের জন্য তারা বিভিন্ন বেগ পেতে ইতিপূর্বে আমরা শুনেছি। তবে আবার নতুন করে এই ধরনের নিষেধাজ্ঞা আমাদের দেশে যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছে তাদের যে সমস্যা তৈরি করছে, তার পাশাপাশি কিন্তু আমাদের অর্থনৈতিক যে প্রভাব সেই অর্থনৈতিক কিন্তু বেশ প্রভাব পড়বে এমনটি কিন্তু এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে। তবে একটি জিনিস জানাতে চাচ্ছি যে মালয়েশিয়ান যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু প্ল্যাটফর্ম অথবা যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরে কিন্তু যেই পরিমাণ গতকালকেও যে পরিমাণ মানুষজন ছিল সেই পরিমাণ মানুষজন কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে গতকালকে নিষেধাজ্ঞার পর হয়তো অনেকেই মানে অনিশ্চয়তার মধ্যে দিয়ে যারা যেই এজেন্সি অথবা যেই সংস্থার মাধ্যমে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছেন হয়তো সেই সংশ্লিষ্ট সংস্থার সাথে যোগাযোগ স্থাপন করছেন। তবে মালয়েশিয়ান সরকারের পাওয়া তথ্য অনুযায়ী কিন্তু যে যাওয়ার যাত্রা ছিল সেটি আগামীকালকে শেষ পর্যন্ত ছিল। তবে এখন পর্যন্ত কিন্তু অনেকেই কিন্তু যেতে পারেনি। তবে এই নিষেধাজ্ঞা অতি শীঘ্রই উঠে আসবে এবং বাংলাদেশে যে পরিমাণ শ্রমিকরা রয়েছেন যারা মালয়েশিয়া কর্মের জন্য যাচ্ছেন তারা হয়তো আবারও সুযোগ পাবে এমনটাই প্রত্যাশা করছেন যারা কর্মীরা রয়েছেন। আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আদিত্য আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমি বলছিলাম মালয়েশিয়া বাংলাদেশি শ্রমবাজার বন্ধ হয়ে গেলেও টিকিট জটিলতায় অনুমতিপ্রাপ্ত ৩০,০০০-এর বেশি শ্রমিক বিপাকে পড়েছেন, সে ব্যাপারে বিমানবন্দর এলাকা থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, সংবাদ সকালে আরো থাকছে। ভারতের লোকসভার সপ্তম ও শেষ দফার ভোট চলছে। মোদি অভিষেক সহ অনেকের ভাগ্য পরীক্ষা আজ। কুষ্টিয়ার কুমারখালীর হাবাসপুরে ১.৫ কিলোমিটার কাঁচা সড়কটি বর্ষায় চলাচলের অনুপযোগী হওয়ায় স্থানীয় বাসিন্দারা ওই এলাকা ছাড়ছেন। ফলে শিক্ষার্থী শূন্য হয়ে পড়ছে আবাসনের সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। বর্তমানে স্কুলটিতে ৪ জন শিক্ষক থাকলেও শিক্ষার্থী মাত্র ৩ জন। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দুপুর গড়িয়ে গেলেও বিদ্যালয়ে ঝুলছে তালা, খালি বেঞ্চে জমেছে ধুলাবালি।
4 জন শিক্ষক বসে অপেক্ষা করছেন চতুর্থ শ্রেণীর একমাত্র ছাত্রটি। এই চিত্র কুষ্টিয়ার কুমারখালীর হাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। 2014 সালে হাবাসপুর আবাসন প্রকল্পে 20 লাখ টাকা ব্যয়ে এই সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়। সে সময় 26 জন শিক্ষার্থী থাকলেও এখন শিক্ষার্থী রয়েছে মাত্র 3 জন, আর শিক্ষক রয়েছে 4 জন। বেশিরভাগ দিনই কোনো শিক্ষার্থী আসেন না বিদ্যালয়ে। শিক্ষকরা বলছেন, দীর্ঘদিন ধরে আবাসন প্রকল্পের রাস্তা ও ঘরগুলো মেরামত না করাই বাসিন্দারা এলাকা ছেড়েছেন, যার কারণে বিদ্যালয়টিতে দিন দিন কমছে শিক্ষার্থী। যোগাযোগ অবস্থা খুবই খারাপ হওয়ার কারণে এখানে ফ্যামিলি থাকে না, কিছুদিন থাকার পর চলে যায়, ওদের সঙ্গে বাচ্চারাও চলে যায়। আমাদের রাস্তাটা খুবই দুর্গম, মানে অবস্থা খুবই সংকীর্ণ, খারাপ। এদিক দিয়ে ভাটা আছে কয়েকটা, এই ভাটাগুলোর জন্য মনে করেন যে রাস্তাগুলো আরো বেশি খারাপ হয়ে গেছে। মানে স্টুডেন্ট সংখ্যা দিন দিন কমতেই আছে। 4 জন হলো শিক্ষক আর স্টুডেন্ট হচ্ছে এখন 3 জন। আর আবাসন প্রকল্পের বাসিন্দাদের অভিযোগ, মেরামতের অভাবে ঘরগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। চলাচলের একমাত্র সড়কটিও কাঁচা হওয়ায় বর্ষার সময় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, তাই আবাসন ছাড়তে বাধ্য হচ্ছেন তারা। কেউ জায়গা কিনে চলে গিয়েছে, কেউ বাসা বাড়িতে থাকে, যার যেমন মন বলে সেই সময় চলে গিয়েছে। লোকজন থাকে না, ধরেন রাস্তাঘাটের কারণে কাজ কামের সমস্যা হলে তো ধরেন এখানে এত দূর পথ হেঁটে যাওয়া আসা সমস্যা, রাস্তাঘাট ভালো না। তবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে পারে বলে মনে করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে হয়তো আবার আবাসনের প্রাণ ফিরে আসলে আবার স্কুলটা ইয়ে হবে। যদি না আসে, যদি এরকম অবস্থা থাকে, তাহলে কর্তৃপক্ষ বরাবর যে রিপোর্ট এর আগে গিয়েছে তার পরিপ্রেক্ষিতে হয়তো পার্শ্ববর্তী যে বিদ্যালয়টি রয়েছে প্রায় 1 কিলোমিটার মতো মীর মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক, সেখানে মার্জ করে দিতে পারে। এদিকে বরাদ্দ না থাকায় এখনই রাস্তা সংস্কার করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দর্শক দেখছেন সংবাদ সকাল। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব শেষ হলেও এখনও পানিবন্দী নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দারা। বেশি দুর্ভোগে ফতুল্লার লালপুর, পাগলা, নন্দলালপুর, নয়ামাটি এলাকাবাসী। বৃষ্টির পানি আর শিল্প কারখানার বর্জ্য মিলে মিশে উৎকট দুর্গন্ধে নানা রোগবালাই ছড়াচ্ছে। নারায়ণগঞ্জ থেকে সহকর্মী বিল্লাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। 1964 সালে ঢাকা নারায়ণগঞ্জ ও ডেমরা এলাকা দিয়ে ডিএনডি প্রজেক্ট গড়ে তোলা হয়। মূলত কৃষি সেচ প্রকল্প হিসেবে এখানে বাঁধ দিয়ে প্রকল্প শুরু হলেও স্বাধীনতার পর এখানে বসবাস করছেন কয়েক লাখ মানুষ। পরবর্তীতে ডিএনডি বাঁধের ভেতর ছোট বড় প্রায় 6000 শিল্প কারখানা গড়ে ওঠায় ভরে গেছে খালগুলো। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বর্ষণে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় এখনো জমে আছে পানি। নিচু এলাকার বাড়িঘরেও পানি ঢুকেছে। ফতুল্লা, লালপুর, টাগারপাড়, নন্দলালপুর সহ বিভিন্ন এলাকায় কলকারখানা বর্জ্যের বিষাক্ত ময়লা পানি বৃষ্টির সাথে মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে। দেখা দিচ্ছে নানা পানিবাহিত রোগ। নিরুপায় এলাকাবাসীর ভরসা এখন রিক্সা, ভ্যান ও নৌকা। এই প্রতি বছরই আমাদের এখানে পানি, বৃষ্টি হলেই পানি জমে যায়। আর বৃষ্টি মনে হইতেছে, বৃষ্টি তো আল্লাহর রহমত, বৃষ্টি মনে হইতেছে আমাদের জন্য অভিশাপ। এই বৃষ্টি বা পানি এই এলাকার মানুষ প্রচন্ড ডরায় এবং এটা আমরা ছোট থেকে দেখে আসছি। অনেক সমস্যা, বাচ্চা ছেলে মেয়ে সবাই স্কুলে যাতায়াত করতে সমস্যা, রাস্তাঘাটে চলাচল করতে যাতায়াত করতে সমস্যা। এ খবরে দুর্গত এলাকা পরিদর্শন করেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। পানিবন্দী মানুষের ভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। প্রায় 3 লক্ষ মানুষ এখানে পানিবন্দী হয়েছেন। প্রচুর পরিমাণ পানি জমে গেছে। নর্দমার ময়লা পানি এবং বাথরুমের সমস্ত ময়লা যে মসজিদ মন্দিরে সব জায়গায় ঢুকে বসছে। এই জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। আমি বিশ্বাস করি আগামী 2-3 দিনের মধ্যে এই পানি আমরা নামিয়ে ফেলতে পারব। 2017 সালে ডিএনডি এলাকায় জলাবদ্ধতা নিরসনে নেওয়া মেগা প্রকল্পের মেয়াদ গেল বছরের জুনে শেষ হলেও কাজ এখনো বাকি। তবে জলাবদ্ধতা নিরসনে দিনরাত পাম্প চালু রাখার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জমি দখল হয়ে গেছে, বেদখল হয়ে গেছে, সেগুলো উদ্ধার করতে হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হলো খাল কাটা হচ্ছে, আবার লোকজন আবার আবর্জনা ফেলতেছে। পাম্পগুলো চালু আছে। আমার ডিএনডি এলাকায় জলাবদ্ধতা থাকবে বলে আমি মনে করি না। ডিএনডি সহ ফতুল্লা এলাকায় জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি পানিবন্দী মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে দেখা দিয়েছে আগাম বন্যা। দর্শকের ব্যাপারে সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান।
মেহেদী, বন্যা পরিস্থিতির কি অবস্থা এখন, কি তথ্য রয়েছে সর্বশেষ জানাবেন আমাদের। লাবণী, আপনি জানেন যে সুনামগঞ্জে গত 4 দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং পাহাড়ি ঢল নামছে। উজানের ভারতের চেরাপুঞ্জি থেকে পাহাড়ি ঢল নামছে। পাহাড়ি ঢলের কারণেই আসলে মূলত নদীর যে নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। তবে সুনামগঞ্জে গত 24 ঘন্টায় কিন্তু পানি কমেছে, 3 সেন্টিমিটার পানি কমে এখন বর্তমানে সুনামগঞ্জে 62 সেন্টিমিটার, বিপদসীমার 62 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হলো ছাতকে কিন্তু তার ব্যতিক্রম চিত্র। ছাতকে কিন্তু এখনো অপরিবর্তিত অবস্থা। ছাতকে 45 সেন্টিমিটার, বিপদসীমার 45 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং বেশ কিছু নিম্নাঞ্চলের রাস্তাঘাট প্লাবিত হওয়ার খবর আমরা ইতিমধ্যেই পেয়েছি। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা সুনামগঞ্জে না থাকলেও এভাবে যদি পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে তবে ছোট একটি বন্যার আশঙ্কা, স্বল্পমেয়াদী একটি বন্যার আশঙ্কা তারা করছেন। আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি। যেহেতু 22 সালের একটি বন্যার একটি ভয়াবহতা এখনো আসলে মানুষের মধ্যে কাজ করে, যার কারণে এই পানি বৃদ্ধির সাথে সাথে মানুষের মনে একটা আতঙ্ক বিরাজ করছে। যদি এইভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে তো বড় ধরনের একটি বন্যার আশঙ্কা তারা করছেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক। তারা গত দিন একটি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং করেছেন। সেই মিটিংয়ে বলা হয়েছে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সকল ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত থাকার। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের সর্বশেষ তথ্য। লাবণী, ধন্যবাদ মেহেদী আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, জোয়ারের পানি এবং পাহাড়ের ঢলে সুনামগঞ্জে আগাম বন্যা দেখা দিয়েছে সে ব্যাপারেই সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক দেখছেন সংবাদ সকাল। দর্শক, শেষ করব সংবাদ সকাল, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বেপরোয়া নিত্যপণ্যের বাজার, কোনো কিছুতেই কমছে না দাম, ব্যবসায়ী সিন্ডিকেটের জিম্মি সরকার বলছেন ভোক্তা। নতুন বাজেটে সংকোচন নীতি নয়, রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ, অহেতুক প্রকল্প না নেওয়া ও নির্ধারিত সময়ে কাজ শেষ করার পরামর্শ। এমপি আনারকে হত্যার পর লাশ গুমে জড়িত সিয়াম নেপালে আটক, তাকে দেশে ফেরাতে কূটনৈতিক যোগাযোগ শুরু। ফের বন্ধ হলো মালয়েশিয়ার শ্রম বাজার, এখনো আটকা 30,000-এর বেশি কর্মী, সুযোগ বুঝে বাড়তি বিমান ভাড়া আদায়। আমরা 6 লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া যাওয়ার জন্য দিচ্ছি। আজকে সকাল 8টায় আমাদের ফ্লাইট দেওয়ার কথা, তো সকালে 8টায় আমাদের ফ্লাইট হয় নাই। ভাই ফ্লাইট কবে আমাদের? অমুক তারিখে হবে, ইনশাল্লাহ হবে। টিকিট দেন বা টিকিট কাটতেছি, আসবে আসবে এই করতে করতে ভাই আমাদের কাছে টাকা পয়সা, হোটেলে থাকতে খাইতে ভাই সব শেষ ভাই। এবং অবৈধ দোকানে ঢাকা পড়েছে যাত্রাবাড়ি শেখ রাসেল পার্ক, ভেতরেও তোলা হচ্ছে দোকান, অনুমোদন ছাড়া রাইড বসিয়ে জমজমাট ব্যবসা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv news লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।